আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র, এর সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ে প্রায় 6টি থেকে 7টি ক্লাস লাগবে, 6টা ক্লাস লাগবে। এর মধ্যে আজকে পঞ্চম ক্লাস চলছে। পঞ্চম ক্লাসের বা পঞ্চম পর্বের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মান নিয়ন্ত্রণের ধারণা, উদ্দেশ্য, কার্যাবলী ও কৌশল পদ্ধতি। আজকের এই বিষয়ের উপর অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। মনোযোগী হবে একটু ক্লাসে, যে কি আলোচনা করি এবং কিভাবে এগুলোর ব্যাখ্যা তোমরা লিখবে, প্রশ্ন কেমন ক্যাটাগরি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা আজকে হবে। দেখো যে গত পর্বে আমরা আলোচনা করেছি মান নিয়ন্ত্রণ নির্ধারণ কি, পণ্যমান নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহ, পণ্যমান নির্ধারণের পদক্ষেপ বা ধাপসমূহ, তাই না? আজকে আলোচনা হচ্ছে যে মান নিয়ন্ত্রণের ধারণা, উদ্দেশ্য, কার্যাবলী, কৌশল, পদ্ধতি, এগুলো আজকের আলোচনার বিষয়বস্তু। নেক্সট আরেকটি ক্লাসে শেষ হবে মান নিশ্চিতকরণ, এবং মান নিশ্চিতকরণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হচ্ছে দেশীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যেগুলো সেগুলোর মধ্যে হচ্ছে বিএসটিআই এবং আইএসও, এগুলো নিয়ে বিস্তর আলোচনা হবে। তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মান নিয়ন্ত্রণ কাকে বলে। দেখো এখানে দুটি শব্দ রয়েছে, একটা মান আর একটি হচ্ছে নিয়ন্ত্রণ, এবং এই সংক্রান্ত ধারণা, অর্থাৎ মানের ধারণা এবং নিয়ন্ত্রণের ধারণা। আমরা গত যে বিষয়বস্তুগুলোতে আলোচনা করেছিলাম সেখানে ছিল মান বলতে কি বোঝায়। মান হলো পণ্যের অন্তর্নিহিত গুণ বা বৈশিষ্ট্য, যা ক্রেতাদের প্রত্যাশার সমান বা তার চেয়ে বেশি। ক্রেতাদের প্রত্যাশা পূরণে সক্ষম মানকে মানসম্মত পণ্য বলা হয়। তাহলে এই ক্রেতাদের প্রত্যাশা পূরণ করার জন্য অবশ্যই মানসম্মত পণ্য উৎপাদন করতে হবে। এখন মানসম্মত পণ্য উৎপাদনের সাথে সংশ্লিষ্ট যে সকল উপকরণ বা উপাদান রয়েছে এবং যাদের দ্বারা উৎপাদিত হবে তাদের তাদের কর্মকাণ্ডের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে হয়, যেন আমরা যে পূর্ব নির্ধারিত যে লক্ষ্য নির্ধারণ করেছিলাম, যে মানের পণ্য উৎপাদন করার কথা ছিল, সে মানের পণ্য উৎপাদন যেন যথাযথভাবে হয়ে থাকে। না হলে তার প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়। তাহলে এই যে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা, পরীক্ষা নিরীক্ষা করানো, এগুলো নিয়ন্ত্রণের মতো পড়ে। তাহলে আলটিমেটলি মান নিয়ন্ত্রণ দুটি শব্দের সমন্বিত রূপ, একটি হচ্ছে মান, অন্যটি হচ্ছে নিয়ন্ত্রণ। তাহলে পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্য ও সেবা উৎপাদিত হচ্ছে কিনা, পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্য ও সেবা উৎপাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা, বিচ্যুতি নির্ধারণ করা এবং প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা গ্রহণের সামগ্রিক প্রক্রিয়াকে বলা হয় মান নিয়ন্ত্রণ। দেখো যে মান, আমরা কি মানের পণ্য উৎপাদন করব সেটি পূর্বে নির্ধারণ থাকে। এই পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্য দ্রব্য উৎপাদন শুরু হয়। এখন যে সকল পণ্য উৎপাদন হচ্ছে সেগুলো পণ্য আমরা পূর্বে যে মান নির্ধারণ করেছিলাম সে অনুযায়ী উৎপাদিত হচ্ছে কিনা, এগুলো পর্যবেক্ষণ করা, দেখা। যদি মিলে যায় তাহলে, মানে সেরকম না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নামই হচ্ছে মান নিয়ন্ত্রণ। তার মানে হচ্ছে পূর্বে যে সকল মান, যে মান নির্ধারণ করা হয়েছে সে অনুযায়ী বর্তমানে উৎপাদিত পণ্যের মান ঠিক আছে কিনা, এগুলো পর্যবেক্ষণ করা। যদি না হয়ে থাকলে তাহলে তার ব্যবস্থা, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা, এটার নাম হচ্ছে মান নিয়ন্ত্রণ। বুঝতে পেরেছো তোমরা? এটুকু বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। এরপর আসলে দেখি যে মান নিয়ন্ত্রণে তাহলে আমরা কেন করব। এই যে একটু আগে আলোচনা করলাম যে আমরা পূর্ব নির্ধারিত মান অনুযায়ী বর্তমানে উৎপাদিত পণ্যের মান ঠিক আছে কিনা তা পর্যবেক্ষণ করা, না হয়ে থাকলে তার কারণ উদ্ঘাটন করা এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা নামই হচ্ছে মান নিয়ন্ত্রণ। তাহলে এই মান নিয়ন্ত্রণ কেন করব, এর উদ্দেশ্য গুরুত্বটা কি? দেখো, প্রথমত হচ্ছে কেন নিয়ন্ত্রণ করব, যে মান প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ মান প্রতিষ্ঠা কোনটা, পূর্বে যে মান নিয়ন্ত্রণ করা, মান নির্ধারণ করা হয়েছে সেটি প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ ওই অনুযায়ী পণ্য যেন উৎপাদন হয়, ওই মানের পণ্য উৎপাদন হয় এবং তার চেয়ে বেশি মান সম্পন্ন পণ্য উৎপাদন হয়। এই জন্য মান নিয়ন্ত্রণ করতে হয়। তার মানে মান প্রতিষ্ঠা করা, এটি একটি মান নিয়ন্ত্রণের অন্যতম উদ্দেশ্য। এরপরে ধারাবাহিক উৎপাদন। ধারাবাহিক উৎপাদন মানে হচ্ছে কি, যে পণ্যের মান যখন নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন শুরু হবে, তখন পরবর্তী পর্যায়ে যতটুকু সময় ধরে আমরা পণ্য উৎপাদন হবে এর ধারাবাহিকতা কিন্তু রক্ষা হবে। অর্থাৎ এগুলোর মধ্যে মানের মধ্যে কোনো বিচ্যুতি ঘটবে না। এটা হচ্ছে মানের ধারাবাহিকতা রক্ষা করে পণ্য উৎপাদন করার জন্য আমাদের মান নিয়ন্ত্রণ করতে হয়। এরপর হচ্ছে উৎপাদন ব্যয় হ্রাস। উৎপাদন ব্যয় হ্রাস, দেখো আমরা যদি যে সকল পণ্য উৎপাদন করি সেই পণ্যের উৎপাদনের ক্ষেত্রে যদি প্রচুর ব্যয় হয়, অনেক যদি ব্যয় হয়,
তাহলে মান ঠিক থাকলো, কিন্তু অন্যদিকে আমাদের ব্যয় বেড়ে গেল। তাহলে আমরা চেষ্টা করব যে মান ব্যবস্থাপক যিনি থাকবেন তিনি মান নিয়ন্ত্রণ করবেন এবং নিয়ন্ত্রণের ক্ষেত্রে চেষ্টা করবেন সবচেয়ে কম খরচে ভালো মানের কাঁচামাল বা কম ইনপুট দিয়ে আমরা ম্যাক্সিমাম ভালো মানের পণ্য উৎপাদন করব। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের এখানে অপচয় কম হবে আর হচ্ছে সময়ও কম লাগবে। তার মানে উৎপাদন ব্যয় হ্রাস করবার জন্য আমাদের মান নিয়ন্ত্রণ করতে হয়। এর একই সাথে অপচয় হ্রাস করা, অপচয় যেন না হয় সেদিকে খেয়াল রাখা, উৎপাদন ব্যয় হ্রাসের মতো অপচয় হ্রাসকরণেও মান নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন কারণে উৎপাদনের ব্যবহৃত কাঁচামাল, শ্রম, মেশিন পদ্ধতি এবং সময়ের অপচয় হতে পারে, কিন্তু উৎপাদন পরিকল্পনা ও তার পাশাপাশি কার্যকর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু থাকলে ওই উপরের যে শ্রম, উপকরণ এবং যন্ত্রপাতির যে অপচয় হবার কথা ছিল সেই অপচয় হবার সম্ভাবনা রয়েছে, এগুলো হ্রাস পাবে। তার মানে অপচয় হ্রাস পাবে। বিচ্যুতির কারণ অনুসন্ধান। বিচ্যুতি বলতে কি বোঝায়? যে বিচ্যুতি বলতে পূর্ব নির্ধারিত মান এবং প্রকৃত কার্যফল। ঠিক আছে, পূর্ব নির্ধারিত পরিকল্পনা এবং প্রকৃত কার্যফল, মানে পূর্ব নির্ধারিত লক্ষ্য এবং প্রকৃতপক্ষে যা অর্জন হয়েছে, এই দুটোর পার্থক্য হচ্ছে অবিচ্যুতি। যেমন ধরে নাও যে ঘন্টায় 10টা পেন উৎপাদন করা টার্গেট রাখা হলো, কিন্তু ঘন্টায় আলটিমেটলি উৎপাদন হয়েছে 8টা। তার মানে বিচ্যুতি কত বলতে দেখি? বিচ্যুতি কত? পার্থক্য কত? পার্থক্য 2, রাইট। তার মানে এই দুটি কেন কম হলো আমাদের এটা খতিয়ে দেখতে হবে, বিচ্যুতির কারণ অনুসন্ধান করতে হবে, কেন দুইটা কম হলো। আমরা তো 8টা নির্ধারণ করেছি, হলো 8টা নির্ধারণ করা হয়েছে যে না 10টা নির্ধারণ করা হয়েছে সবকিছু বিবেচনা করে। ঠিক আছে, বর্তমান, ভবিষ্যৎ, এগুলো বিভিন্ন সুযোগ সুবিধা, হুমকি ইত্যাদি বিবেচনা করে আমরা কি করেছি? 10টা নির্ধারণ করেছি। কেন তাহলে 8টা হলো? এই 8টার কারণ অনুসন্ধান, দুইটা কম উৎপাদন হওয়ার পেছনে কি কারণ, সেই কারণগুলো অনুসন্ধান করার বিষয়ে আমাদের অনুসন্ধান করা হচ্ছে মান নিয়ন্ত্রণের একটি উদ্দেশ্য। এরপরে দেখা গেল যে বিচ্যুতির কারণ হিসেবে দেখা গেল যে মেশিন পুরনো হয়েছে, অথবা মেশিন ঠিকভাবে কাজ করছে না, অথবা যে সকল শ্রমিক কর্মচারী কাজ করছে তাদের দক্ষতার একটু হ্রাস পেয়েছে, কোনো না কোনো কারণে দক্ষতা হ্রাস পেয়েছে, বিভিন্ন কারণে হ্রাস পেতে পারে। অথবা যে কাঁচামাল ব্যবহার করা হয়েছে সে কাঁচামালগুলো মানসম্মত ছিল না। তাহলে এইগুলোর কারণে আমাদের অপচয় হয়েছে এবং বিচ্যুতির পরিমাণ 2 হয়েছে। তো এই বিচ্যুতির কারণ যখন আমি বুঝতে পারবো, তখন এই বিচ্যুতি যেন সংশোধন করতে পারি, সে সংশোধনের জন্য আমাদের মান নিয়ন্ত্রণ করতে হয়। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। এরপর আসছে দেখি ক্রেতা সন্তুষ্টি। তোমরা জানো যদি মানসম্মত পণ্য উৎপাদন হয় তাহলে ক্রেতাদেরকে সন্তুষ্ট করা সম্ভব হয়, আর মানসম্মত পণ্য যদি উৎপাদন করা সম্ভব না হয় তাহলে ক্রেতাদের অসন্তুষ্টি কাজ করে। সুতরাং ক্রেতা সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের মান নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ কোনোভাবেই যেন গ্রাহক সন্তুষ্টি অর্জনের জন্য যে মান নির্ধারণ করা হয়েছে তার নিচে না চলে আসে। ওকে, পণ্যের গুণগত মান বৃদ্ধি একই জিনিস, যে বর্তমান মান থেকে আরো অধিকতর মানসম্মত পণ্য উৎপাদন করা এই মান নিয়ন্ত্রণে আরেকটি উদ্দেশ্য। উৎপাদন প্রক্রিয়া আধুনিকীকরণ মানে হচ্ছে যে মডার্ন বা আধুনিক যে সকল যন্ত্রপাতি রয়েছে, আধুনিক পদ্ধতি রয়েছে, সেগুলো ব্যবহার করে উৎপাদন প্রক্রিয়াটাকে পরিচালনা করা, এটা নাম হচ্ছে উৎপাদন প্রক্রিয়া আধুনিকীকরণ। যেমন সেকেলে হাতে উৎপাদিত পণ্যের চেয়ে মেশিনে উৎপাদিত পণ্যের মান অনেক উন্নত হবে। সুতরাং হাতে উৎপাদনের পরিবর্তে মেশিন উৎপাদন করো। তারপর হচ্ছে যে খাতা কলমে হিসাবের পরিবর্তে হচ্ছে কম্পিউটারের পদ্ধতি ব্যবহার করো, ইত্যাদি হচ্ছে আমাদের উৎপাদন প্রক্রিয়া আধুনিকীকরণের মধ্যে পড়ে যায়। সৌহার্দ্যমানের সম্পর্ক প্রতিষ্ঠা। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কিসের মধ্যে পড়ে? সৌহার্দ্যমানের সম্পর্ক প্রতিষ্ঠা মানে হচ্ছে যে শ্রমিক কর্মচারী যারা রয়েছে এবং ব্যবস্থাপনা যারা রয়েছে, অর্থাৎ ঊর্ধ্বতন অধস্তন, এদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা হবে। যখনই উন্নত মানের পণ্য উৎপাদন হবে, তখন যাদের দ্বারা পণ্য উৎপাদন হবে, যাদের মাধ্যমে পণ্য উৎপাদন হবে, তারা পণ্য উৎপাদনের ক্ষেত্রে সন্তুষ্টি অর্জন হবে এবং ঊর্ধ্বতন সন্তুষ্ট থাকবে। শ্রমিক কর্মচারীদের মধ্যে একটা সুসম্পর্ক বিল্ড আপ হবে। ওকে, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন। আলটিমেটলি যখন আমরা কি করব, যে কোনো ভুল ত্রুটি বা বিচ্যুতি দেখা দিবে, এই বিচ্যুতির কারণ অনুসন্ধান করব এবং এই বিচ্যুতি সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আলটিমেটলি ঠিক তার পরবর্তী পর্যায়ে
আমরা আমাদের প্রতিষ্ঠানের যে সকল লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য অর্জন করতে সক্ষম হব। এরপরে সামাজিক কল্যাণ সাধন হবে। আলটিমেটলি মানসম্মত পণ্য সমাজের কল্যাণ বয়ে নিয়ে আসে, আর মানহীন পণ্য অর্থাৎ গ্রাহক সন্তুষ্টি লেভেলে পৌঁছায় না এমন পণ্যগুলো গ্রাহকদের অসন্তুষ্টির কারণ হিসেবে পরিগণিত হয়। তাহলে আমরা বলবো যে মান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানসম্মত পণ্য উৎপাদন ব্যতীত প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকা একেবারে অসম্ভব। সুতরাং প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকতে হলে, গ্রাহক সন্তুষ্টি অর্জন করতে চাইলে, বেশি বেশি মুনাফা অর্জন করতে চাইলে, অনেকদিন ধরে ব্যবসা করতে চাইলে মান নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই, অর্থাৎ মানসম্মত পণ্য উৎপাদনের কোনো বিকল্প নেই। আর যতক্ষণ পর্যন্ত পরিকল্পনা অনুযায়ী পণ্য উৎপাদন শুরু হবে ততক্ষণ পর্যন্ত মান একটি কন্টিনিউয়াস প্রসেস অর্থাৎ ধারাবাহিক চলমান প্রক্রিয়া হিসেবে কাজ করবে। তোমরা কি বুঝতে পেরেছো এটা? জি স্যার। স্যার ওকে, তাহলে এবার আসলে থেকে মান নিয়ন্ত্রণের কি কি কাজ, মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি কি কার্যগুলি আমাদের হয়ে থাকে। মান নিয়ন্ত্রণ, যিনি মান নিয়ন্ত্রণ করবেন তিনি কি করেন? আদর্শ মান প্রতিষ্ঠা করেন, অর্থাৎ যিনি নিয়ন্ত্রণ করা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাজ। এই নিয়ন্ত্রণ করা কাদের কাজ? ঊর্ধ্বতন কর্মকর্তা। রাইট, মান নিয়ন্ত্রণ করা হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাজ। সুতরাং আদর্শ যিনি মান নিয়ন্ত্রণ করবেন তাকে পূর্ব নির্ধারিত মান অনুযায়ী নিয়ন্ত্রণ কার্য প্রতিষ্ঠা করতে হয়, পরিচালনা করতে হয়। এমনও দেখা যায় যে পূর্ব নির্ধারিত যে মান রয়েছে সেটি বাস্তবসম্মত নয়, সুতরাং বাস্তবসম্মত একটি মান প্রতিষ্ঠা করার জন্য মান নিয়ন্ত্রণ করতে হয়, এবং এটাই মান নিয়ন্ত্রণের কাজের মতো পড়ে। গুণগত মানের উপকরণ সংগ্রহ। দেখো, মান নিয়ন্ত্রণ করার পূর্বে একটি অন্যতম শর্ত হচ্ছে যে সকল উপকরণ ব্যবহার করা হবে সেগুলো যেন উন্নত মানের হয়। উন্নত মানের পণ্য সংগ্রহ ছাড়া সেটার মান নিয়ন্ত্রণ করে কোনো লাভ নেই। কারণ হচ্ছে যে অনুন্নত কাঁচামাল, অনুন্নত উপকরণ বা সেকালে যন্ত্রপাতি এগুলো প্রতিষ্ঠানের ও উৎপাদনের পণ্যের গুণগত মান নষ্ট করে। সুতরাং আমাদের গুণগত মানের উপকরণ সংগ্রহ করতে হবে মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে। উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন, অর্থাৎ যিনি মান নিয়ন্ত্রণ করবেন তিনি কি প্রক্রিয়ায় পণ্য উৎপাদন হচ্ছে সেটার জন্য তিনি কি করবেন? পরিদর্শন করবেন। এরপরে মান মূল্যায়ন। মান মূল্যায়নের মধ্যে রয়েছে, দেখো যে আমরা পূর্ব নির্ধারিত যে মান রয়েছে সেটি যে মানের এখন পণ্য উৎপাদন হচ্ছে সেই মানের পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে কিনা এগুলো মূল্যায়ন করতে হবে। অর্থাৎ পূর্বে যেমন 10 ছিল কিন্তু হয়েছে 8, ধরে নাও পূর্বে 10 ছিল, নির্ধারণ করা হয়েছিল 10 কিন্তু হয়েছে 8, এটা আমরা এখন মূল্যায়ন করব। এবার মানের সাথে তুলনা করব। কেন? 10 পূর্ব নির্ধারিত 10, প্রকৃত 8, তাহলে 10 এবং 8 এর সাথে এখন তুলনা করব। এই তুলনা যদি নেগেটিভ হয় তাহলে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যদি তুলনায় পজিটিভ হয়, ইতিবাচক হয়, তাহলে আর কিছু করার দরকার নেই, মান আমাদের ঠিক আছে। এরপরে দেখো, যদি নেগেটিভ বিচ্যুতি ঘটে, মানের সাথে তুলনায় যদি নেগেটিভ বিচ্যুতি ঘটে, পার্থক্য ঘটে, তাহলে ভুল ত্রুটি সংশোধন করতে হবে। অর্থাৎ কি কারণে এখানে ভুল ত্রুটি হয়েছে সেটা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপরে উপযুক্ত মান নিয়ন্ত্রণ কৌশল প্রয়োগ। দেখো, মান নিয়ন্ত্রণের কৌশল আমরা একটু পরে আলোচনা করছি। কতগুলো পদ্ধতি রয়েছে, কোন পদ্ধতি এর জন্য উপযুক্ত সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করতে হবে। বুঝতে পারছো? যেমন মান নিয়ন্ত্রণের কৌশল কতগুলো পদ্ধতি রয়েছে, এই জন্য উপযুক্ত মান নিয়ন্ত্রণ কৌশল প্রয়োগ করতে হবে। এখন দেখা গেল যে কোন জায়গায় হলো সিসি ক্যামেরা দিয়ে, কোন জায়গায় সরাসরি দেখে, কোন জায়গায় অন্য কোনো পদ্ধতি প্রয়োগ করে আমরা মান নিয়ন্ত্রণ করব। তারপরে উৎপাদন প্রক্রিয়ার উন্নয়ন, অর্থাৎ আমরা যে প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করি তার উন্নয়ন করা যায় কিনা, মানে সেটার আরো আধুনিক করা যায় কিনা। বুঝতে পারছো? হ্যাঁ, এটাকে আরো আধুনিক করা যায় কিনা। যেমন হচ্ছে তোমরা যদি মোবাইল ব্যাংকিং এর কথা বলো অথবা ব্যাংকিং এর কথা বলো, ইলেকট্রনিক ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং, এখন মানুষ কিন্তু একটা সময় ছিল খাতা কলমে সেবা উৎপাদন প্রক্রিয়া। তাহলে একজন ব্যক্তি যখন আসে তখন তার পেজ বের করে কত টাকা জমা হয়েছে, সেই ব্যক্তির সিগনেচার ইত্যাদি মিলিয়ে আবার কত টাকা উত্তোলন করলো এগুলো সংখ্যায় লেখে, কথায় লেখে, ওই উত্তোলনকারীর সিগনেচার নেয়, কত ঝামেলা ছিল।
এখন কি হয়েছে, অনলাইন ভিত্তিক হয়েছে। এখন মানুষ সরাসরি গিয়ে উপস্থাপন করার সাথে সাথে মিনিটের মধ্যে তাকে সেবা দেওয়া সম্ভব হয়। আবার এখন আরো আধুনিক হয়েছে কি, তুমি ঘরে বসে এখন মোবাইল ব্যবহার করে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে তুমি ঘরে বসে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারছো। তার মানে হচ্ছে যে আমরা উৎপাদন প্রক্রিয়া এবং উৎপাদন মানে পণ্য উৎপাদন বলো আর সেবা উৎপাদন বলো, এটার উৎপাদন প্রক্রিয়া যেমন অনলাইন হয়েছে, এটাকে আরো আধুনিক হয়েছে। এখন মানুষ ঘরে বসে পণ্য এগুলোর কাজ করতে পারছে। তাহলে সেগুলো আমাদের মান নিয়ন্ত্রণের মধ্যেই, মান নিয়ন্ত্রণ কার্যাবলীর মধ্যে পড়ে। এরপরে মান গবেষণা উন্নয়ন সংক্রান্ত কাজগুলো করে থাকে আমাদের মান নিয়ন্ত্রণ বিভাগ। বুঝতে পারছো কি তোমরা? জি স্যার। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। ওকে, লাস্ট পয়েন্ট হচ্ছে মান নিয়ন্ত্রণের কৌশল। তোমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু আমাদের অনলাইন লার্নিং ফিডব্যাকের মধ্যে আছে। সপ্তম অধ্যায়, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ সপ্তম অধ্যায় শেষ করে কিন্তু আমরা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় রিভিশন শুরু করব। ঠিক আছে? তাহলে মান নিয়ন্ত্রণের কৌশল বা পদ্ধতি হিসেবে কি কি ব্যবহার করা হয়? দেখো, সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ, ব্যক্তিগত পর্যবেক্ষণ, অভ্যন্তরীণ নিরীক্ষা, গ্যান্ট চার্ট এবং পার্ট। এগুলো তোমরা কি কখনো এগুলোর দেখেছো? এগুলোর নাম শুনেছো? যে সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ, গ্যান্ট চার্ট, পার্ট, এগুলোর নাম শুনেছো তোমরা? না স্যার। হ্যাঁ, তাহলে একটু মনোযোগ সহকারে শুনো। মারুফ শুনতে পাচ্ছি কিনা একটু খেয়াল করো। যে সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ, যে পদ্ধতি অনুযায়ী কার্য ফলাফলের সংখ্যাত্মক উপাত্ত সংগ্রহ বিশ্লেষণের মাধ্যমে বিচ্যুতি নির্ধারণ ও সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, তাকে সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ বলে। অর্থাৎ পূর্বে একটি সংখ্যা নির্ধারণ করা থাকে, যেটাকে লক্ষ্য বলা হয়, সেই সংখ্যার উপর ভিত্তি করেই পরবর্তী কার্যক্রম পরিচালনা করা। অর্থাৎ সংখ্যার সাথে, পূর্ব নির্ধারিত সংখ্যার সাথে পরবর্তী সংখ্যা, প্রকৃতপক্ষে অর্জিত সংখ্যা আর তুলনা করা ইত্যাদি। এগুলো আমরা অ্যানালিসিস করব, বিশ্লেষণ করব। এর মাধ্যমে দেখবো যে কোনো বিচ্যুতি ঘটে কিনা। এ ঘটলে আমাদের কারণ, কম হওয়ার কারণ বা বেশি হলে তো কোনো কথা নেই, বেশি হলে আমাদের কোনো মান নির্ধারণ করতে হবে যে সম্ভাবনা আরো বেশি রয়েছে। আর যদি কম হয় তাহলে কম কেন হলো, পূর্বের মান ঠিক রেখে সেটা সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। এগুলো হচ্ছে সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ। যেমন 8-10 দিয়ে আমি তোমাদেরকে তুলনায় দিলাম, সেটা সংখ্যাত্মক বিশ্লেষণ, উপাত্ত বিশ্লেষণ। এরপর শুধু বিশেষ প্রতিবেদী বিশ্লেষণ, ভেতরের বা বাইরের কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের দ্বারা প্রতিষ্ঠানের কোনো বিষয়ে প্রস্তুতকৃত প্রতিবেদনের আলোকে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হলে তাকে বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ বলা হয়। অনেক সময় অডিট বলা হয়। বুঝতে পারছো? অডিট বলা হয়, বার্ষিক অনেক প্রতিবেদন বিশ্লেষণ করা হয়, যে পূর্বের হলো পূর্বের অ্যানালিসিসের সাথে বর্তমান পরিস্থিতি অ্যানালিসিস করা। তো এটা ভিতরের যদি এক্সপার্ট থাকে তাকে দিয়ে করানো যেতে পারে। আর যদি ভেতরে এক্সপার্ট না থাকে তাহলে বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিয়ে এই বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ করানো যেতে পারে। এর মাধ্যমে দেখা যাবে যে আমাদের হিসাব নিকাশের, এখানে লেখা আছে, নিয়মিত তথ্য উপাত্ত সংগ্রহ ক্ষেত্রে বিশ্লেষণ করা সম্ভব হয় না। এছাড়াও বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপের জন্য অনেক সময় জরুরি ব্যবস্থা হিসেবে বিশেষ প্রতিবেদন বিশ্লেষণের প্রয়োজন পড়ে। যেমন কর্মীদের কর্মস্থল ত্যাগের হার এর কারণ নির্ধারণ ব্যবস্থা গ্রহণের জন্য এরূপ প্রতিবেদন বিশ্লেষণ করা যেতে পারে। যেমন কেন শ্রমিকরা এখান থেকে চলে যাচ্ছে, কেন শ্রমিকরা প্রতিষ্ঠান ছেড়ে চলে যাচ্ছে, আবার হচ্ছে কেন, তারপর হচ্ছে যে শ্রমিকরা কি চায় ইত্যাদি বিষয় প্রতিবেদন বিশ্লেষণ করানো যেতে পারে। বুঝতে পারছো? কেন ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, অথবা কেন ঘন ঘন অগ্নিকাণ্ড সংঘটিত হচ্ছে, কেন মানুষের রোগ ব্যাধি বৃদ্ধি পাচ্ছে ইত্যাদি বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ করানো যেতে পারে। এগুলো মান নিয়ন্ত্রণ কৌশলের একটি কৌশল হিসেবে পরিচিত। ব্যক্তিগত পর্যবেক্ষণ কি? অর্থাৎ যিনি নিয়ন্ত্রণ করবেন তিনি সরাসরি উপস্থিত হবেন, উপস্থিত হয়ে সবার সাথে কথাবার্তা বলবেন। সবাই শোনো, ব্যক্তিগত পর্যবেক্ষণ মানে হচ্ছে যে নিয়ন্ত্রণ ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে হয়ে থাকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি থাকবেন সেটি অধস্তনদের কাজের প্রতিবেদন বা হিসাবপত্রাদি দেখাকে ব্যক্তিগত পর্যবেক্ষণ বলে। যেমন ধরে নাও যে প্রতিষ্ঠানের একজন এমডি বা পরিচালক, তিনি কি করবেন, প্রতিষ্ঠানে আসলেন, প্রতিষ্ঠানে লাইনে লাইনে ঘুরে দেখলেন, প্রতিষ্ঠানে শ্রমিকরা কাজ করছে সেটি নেড়েচেড়ে দেখলেন, কথা বললেন, শ্রমিকদের সাথে কথা বললেন, এবং ভালো মন্দ বিষয় কোন মানে প্রতিষ্ঠান উৎপাদিত পণ্য সম্পর্কে কি করলেন, যে কিছু পরামর্শ দিলেন। এই যে নিজে উপস্থিত হয়ে
পরামর্শ দেওয়া, কাজকর্ম দেখা, এটা নাম হচ্ছে ব্যক্তিগত পর্যবেক্ষণ। এর মাধ্যমে হবে কি পদস্থনরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে তাদের সমস্যাগুলো জানাতে পারবে এবং কি মানের পণ্য উৎপাদন হচ্ছে, হওয়ার কথা ছিল সেগুলো নিয়ে সরাসরি কথা বলার সুযোগ থাকে। এগুলো হচ্ছে ব্যক্তিগত পর্যবেক্ষণের মধ্যে পড়ে। এরপর হচ্ছে ইন্টারনাল অডিট বা হচ্ছে অভ্যন্তরীণ নিরীক্ষা। প্রতিষ্ঠানে অনেক ধরনের হিসাব নিকাশ হয়। এই হিসাবপত্র দিয়ে নিরীক্ষা, ত্রুটি নির্ধারণ, নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপের জন্য প্রতিষ্ঠানের নিজস্ব উদ্যোগে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হলে তাকে অভ্যন্তরীণ নিরীক্ষা বলে। বৃহদায়তন প্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম দূরীকরণ, এরূপ নিয়ন্ত্রণ কৌশল ব্যাপকভাবে ব্যবহৃত হয়। উৎপাদন বিভাগের কার্যাবলী সঠিকভাবে সম্পাদিত হচ্ছে কিনা বা উৎপাদিত পণ্যের মান ঠিক আছে কিনা তা দেখার জন্য প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, সিনিয়র কর্মকর্তাদের সমন্বয়ে নিরীক্ষা কমিটি গঠন করে মান নিয়ন্ত্রণ করা যেতে পারে। এটা হলো অভ্যন্তরীণ নিরীক্ষা। অর্থাৎ ধরে নাও অ্যাকাউন্ট সেকশনে কি করা হয়, যে প্রতিষ্ঠানের হিসাব নিকাশ, আয় ব্যয়, বিনিয়োগ ইত্যাদি সংক্রান্ত বিষয়গুলো তার দায়িত্ব থাকে হিসাব নিকাশে রাখা। এখন উনি ঠিকভাবে কাজ করলেন কিনা, এখন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বা ঊর্ধ্বতন কর্মকর্তা কয়েকজন মিলে একটি কমিটি গঠন করে এই কাজ ঠিকভাবে হয়েছে কিনা সেগুলো পর্যবেক্ষণ করা বা অডিট করা, এটা নাম হচ্ছে অভ্যন্তরীণ নিরীক্ষা। তোমরা এই চারটা বুঝতে পারলা? Yes, sir. Yes, sir. ওকে, এরপরে স্ক্রিনশট নিয়েছো তোমরা ক্লাসের স্ক্রিনশট? No, sir. স্ক্রিনশট নিয়ে গ্রুপে দাও। ওকে, আরো স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে মানে বাকিদের সাথে আমার কথা আছে, মানে ওদের কি সমস্যা সেটা আমি একটু দেখব। ওকে, গ্যান্ট চার্ট। গ্যান্ট চার্ট, এটার জন্য একটু বোর্ড থাকলে খুব ভালো হতো। গ্যান্ট চার্ট মানে হচ্ছে এফ ডব্লিউ টেলর, আধুনিক বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ ডব্লিউ টেলর। টেলর উনি আধুনিক বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, বুঝতে পারছো? তিনি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নিয়ে অনেক গবেষণা করেছেন এবং ওই গবেষণায় একজন সহযোগী স্কলার হচ্ছেন এই হেনরি এল গ্যান্ট। হেনরি এল গ্যান্ট। তো গ্যান্ট চার্ট, হেনরি এল গ্যান্ট, তাহলে গ্যান্ট চার্ট তিনি বলেছেন একটি প্রতিষ্ঠানের কোন কাজ কখন শুরু হবে, কখন শেষ হবে, কোন কাজ সম্পন্ন করতে কতটুকু সময় লাগবে ইত্যাদি বিষয়বস্তু একটি চার্টের মাধ্যমে উপস্থাপন করা, যা দেখে ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি নিয়ন্ত্রণ করবেন তিনি বুঝতে পারবেন যে এই কাজটি 1 তারিখ শুরু হয়ে 28 তারিখে শেষ হবে, অর্থাৎ 28 দিনে শেষ হওয়ার কথা। তিনি 28 দিনে শেষ হওয়ার কথা এবং 28 তারিখে গিয়ে শেষ হলো কিনা এগুলো যখন একটি চার্টের মাধ্যমে উপস্থাপন করা হয়, যা দেখে একজন ব্যবস্থাপক সহজে বুঝতে পারেন কোন কাজ কখন শুরু হবে, কোন কাজ কখন শেষ হবে, শেষ হতে কতটুকু সময় লাগবে, কতটুকু সময় লাগবার কথা ছিল ইত্যাদি বিষয়গুলো যখন একটি চার্টের মধ্যে উপস্থাপন করা হয়, সেই চার্টটির নাম হচ্ছে গ্যান্ট চার্ট। কে এই চার্টটির নামকরণ করেছেন? কে? হেনরি এল গ্যান্ট। হেনরি এল গ্যান্ট, বুঝতে পারছো? এই গ্যান্টের নাম অনুযায়ী এই চার্টটার নাম করা হয়েছে গ্যান্ট চার্ট। ক্লিয়ার? উনি বলেছেন একটা প্রতিষ্ঠানে অনেক ধরনের কাজ হয়, কখনো কাজ আগে শুরু হয়, কোনো কাজ পরে শুরু হয়। তাহলে যখন যে কাজে শুরু হোক না কেন, যেমন ধরে নাও যে এ এর কাজ হবে 1 তারিখ, বি এর কাজ হবে 5 তারিখ, সি এর কাজ শুরু হবে 10 তারিখ। তার মানে এ এর কাজ 1 তারিখ শুরু হয়ে কয় তারিখ শেষ হওয়ার কথা সেটি রেখাচিত্রের মাধ্যমে দাগ টানা থাকবে। এই তারিখ থেকে এই তারিখে ডায়াগ্রাম আকারে এটা উপস্থাপন করা থাকবে। তোমরা কি বুঝতে পারছো? ডায়াগ্রাম আকারে উপস্থাপন করা থাকবে। তাহলে সেই যেটা ওই চার্ট দেখে যিনি নিয়ন্ত্রণ করবেন তিনি সহজেই বুঝতে পারবেন যে এই চার্টটি হলো এই কাজটি এই সময় শুরু হওয়ার কথা, এই সময় শেষ হওয়ার কথা, শেষ হয় এই সময় শুরু হয়, এই সময় শেষ হওয়ার কথা। তাহলে এই যে চার্ট দেখে এ ধরনের অনুমান করা যায়, বুঝতে পারছো, সেটা নাম হচ্ছে গ্যান্ট চার্ট। বোঝো নাই তোমরা? মনে হয় তোমরা বুঝো নাই। ইয়েস স্যার, বুঝেছি। ওকে, ঠিক গ্যান্ট চার্টের মতোই পার্ট আছে। গ্যান্ট চার্টের মতোই পার্টের পুরো মিনিং হচ্ছে, তোমরা বইয়ের মধ্যে দেখবা প্রোগ্রাম
ইতে ইভালুয়েশন, অ্যান্ড আরতে রিভিউ, টিতে টেকনিক। বলতো দেখি কি হবে, কি হবে বলতো? প্রোগ্রাম, প্রোগ্রাম, ইভালুয়েশন অ্যান্ড, মাঝখানে অ্যান্ড আছে, রিভিউ, টেকনিক। Part evaluation and review technique. পার্ট এর পুরো মিনিং, পার্টের পুরো মিনিং। প্রোগ্রাম, পিতে প্রোগ্রাম, Program হ্যাঁ, ইতে ইভালুয়েশন, and review হ্যাঁ, ইভালুয়েশন অ্যান্ড রিভিউ, টেকনিক, কৌশল। জি স্যার। বুঝতে পারছো? তাহলে এই পার্ট কেন? এটি একটি নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ দিক। দেখো, গ্যান্টের মধ্যে বলা হয়েছে যে কোন কাজ কখন শুরু হবে, কোন কাজ কখন শেষ হবে, এগুলো একটি রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করা, যা দেখে একজন মান নিয়ন্ত্রণকারী সহজেই বুঝতে পারেন যে এই সময়ের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। যেমন ধরে নাও 1 থেকে 28 তারিখের মধ্যে শেষ হওয়ার কথা, তাহলে 14 তারিখে অর্ধেক কাজ শেষ হওয়ার কথা। 14 তারিখে অর্ধেক কাজ শেষ হলো কি হলো না, উনি নিয়ন্ত্রণে গিয়ে দেখবেন যে এই 14 তারিখে অর্ধেক কাজ শেষ হলো কিনা। না হয়ে থাকলে তিনি সাথে সাথে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করবেন। ঠিক একই রকম পার্টের ক্ষেত্রেও কোন কাজ কখন শুরু হবে, কোন কাজ কখন শেষ হবে, সেটি একটি রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়, সেটাও রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়। এটা দেখেও একজন নিয়ন্ত্রণকারী বুঝতে পারবেন যে পণ্যের মান ঠিকভাবে নিয়ন্ত্রিত হচ্ছে কিনা। কিন্তু এখানে আরেকটি বিষয় উপস্থাপন করা হয়, এখানে সব কাজই কি গুরুত্বপূর্ণ? বলো তো দেখি, প্রতিষ্ঠানের সব কাজই কি গুরুত্বপূর্ণ? প্রতিষ্ঠানের সব কাজ কি গুরুত্বপূর্ণ, মানে খুবই গুরুত্বপূর্ণ, ক্রিটিক্যাল? না স্যার। না, না সব স্যার। কাজ গুরুত্বপূর্ণ নয়, সব কাজ ক্রিটিক্যাল নয়। সুতরাং প্রতিষ্ঠানে এমন কিছু কাজ রয়েছে যেটি ধারাবাহিকভাবে চলতে হবে, ধারাবাহিকভাবে চলতে হবে, ব্রেক দেওয়া যাবে না। এবং এটি এত ক্রিটিক্যাল কাজ, এই কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বিচ্যুতি দেখা দেয়, তাহলে প্রতিষ্ঠানের সামগ্রিক কাজের উপর প্রভাব বিস্তার করবে। বুঝতে পারছো? বুঝো নাই? Yes, sir. প্রতিষ্ঠানের সামগ্রিক কাজের উপর নেতিবাচক প্রভাব বিস্তার করবে। এই কাজগুলোকে মোটা দাগে রং করে দেয়া, মোটা দাগে রং করে দেয়া, যা দেখে যিনি নিয়ন্ত্রণ করবেন, যারা উৎপাদন করবে, তারা তাদের মাথায় কাজ করবে। এটি মোস্ট ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটার মধ্যে ভুল ভ্রান্তি হওয়া যাবে না, অতি সতর্কতা অবলম্বন করতে হবে। এই কাজগুলোকে মোটা দাগে লেখা হয়, যেটা এই রেখা দাগটাকে বলা হয় ক্রিটিক্যাল পাথ। কি বলা হয় বলো দেখি? কি বলা হয়? ক্রিটিক্যাল পাথ। কি নাম? ক্রিটিক্যাল পার্ট। হ্যাঁ, বা পাথ মানে হচ্ছে পথ, সংকটময় পথ, সংকটপূর্ণ পথ বা সংকটময় পথ। খেয়াল করবে। তাহলে এই সংকটাপূর্ণ পথটাকে তোমাকে কি করতে হবে? বেশি গুরুত্ব দিতে হবে, গুরুত্ব দিয়ে কাজগুলো সম্পন্ন করতে হবে। দেখো, গ্যান্ট চার্টে কোনো সংকটময় পথ উল্লেখ করা হয়নি, কিন্তু পার্টের মধ্যে সংকটময় পথ উল্লেখ করা হয়েছে। বুঝেছো? Yes, sir. ওকে, তাহলে Yes, sir. এখন তোমরা এই যে পার্ট 5, তোমরা যদি যে কোনো জায়গায় ধরে নাও যে কোনো অধ্যায়ের তুমি আমার লেকচার খুঁজে পেতে চাও, তাহলে তুমি জাস্ট লিখবে #PMM1 চ্যাপ্টার 7 পার্ট 5। তুমি পার্ট 5 খুঁজে পেতে চাইলে সরাসরি চলে আসবে। আবার ধরে না এখানে ম্যানেজমেন্টে যদি পেতে চাও, তাহলে BOM1 চ্যাপ্টার 7 পার্ট 1, পার্ট 2, পার্ট 3, যে কোনো একটা লিখবে, ওই লেকচার তোমায় আমার এখান থেকে পেয়ে যাবা সরাসরি, আর কোনোটা শো করবে না। বুঝেছো? Yes, sir. ওকে, তাহলে বাড়ির কাজ লিখে অনুশীলন করতে হবে। কি কি লিখবে, কি কি মুখস্থ করবে? এখানে লিখে দিয়েছি যে মান নিয়ন্ত্রণ কাকে বলে, মান নিয়ন্ত্রণের উদ্দেশ্য, ব্যাখ্যা, কিন্তু পয়েন্টগুলো তোমাকে মুখস্থ করতে হবে। মান নিয়ন্ত্রণের উদ্দেশ্য এবং গুরুত্ব, এগুলোর ব্যাখ্যা তুমি পড়ে নিবা, কিন্তু এখান থেকে যে পয়েন্টগুলো রয়েছে, এই পয়েন্টগুলো তুমি মুখস্থ করবা, মুখস্থ করে লিখতে হবে। এরপরে মান নিয়ন্ত্রণের যেগুলো কৌশল রয়েছে, আমরা একটু আগে দেখলাম
যে সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদী বিশ্লেষণ, ব্যক্তিগত পর্যবেক্ষণ, অভ্যন্তরীণ নিরীক্ষা, গ্যান্ট চার্ট, পার্ট, এগুলো হচ্ছে মান নিয়ন্ত্রণ কৌশল। তাহলে মান নিয়ন্ত্রণের কৌশলগুলো তুমি পোস্ট করতে হবে, যে সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ কি, গ্যান্ট চার্ট কি, পার্ট কি, সরাসরি মানে এই যে ব্যক্তিগত পর্যবেক্ষণ কি, অভ্যন্তরীণ নিরীক্ষা কি, এখান থেকে প্রশ্ন হয়। তাহলে এই পয়েন্টগুলো পদ্ধতিগুলোর নাম স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এই যে এই পার্ট আর গ্যান্ট চার্টের মধ্যে কি ওই যে ক্রিটিক্যাল পাথ ছাড়া আর কোনো পার্থক্য আছে? না, আর কোনো পার্থক্য নেই, খুব বেশি পার্থক্য নেই, এটাই। আচ্ছা, গ্যান্ট চার্টেও শুরু কখন হবে, কখন শেষ হবে, এই কাজগুলো ওখানে উপস্থাপন করা থাকে। পার্টের ক্ষেত্রেও কখন শুরু হবে কখন শেষ হবে এটা উল্লেখ করা থাকে। কিন্তু পার্টের ক্ষেত্রে ওই যে ক্রিটিক্যাল যে ওয়ার্কগুলো রয়েছে প্রতিষ্ঠানে, যে ক্রিটিক্যাল ওয়ার্কগুলো করার জন্য অতি সতর্কতা অবলম্বন করতে হয়, খুব মনোযোগ দিতে হয়, কারণ এই কাজগুলোর মধ্যে কোনো বিচ্যুতি ঘটলে প্রতিষ্ঠানের সামগ্রিক কাজের উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে। এটি এখানে উপস্থাপন করা থাকে, যেটাকে ক্রিটিক্যাল পাথ বা সংকটপূর্ণ পথ বলা হয়। আর গ্যান্ট চার্টে ওই বিষয়টা উপস্থাপন করা থাকে না। এই দুটার মধ্যে আর কোনো পার্থক্য নেই। ওকে, কার কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। ওকে, তাহলে প্রশ্ন না থাকলে তাহলে আমরা ক্লাস শেষ করব। হ্যাঁ বলো। ফ্রি থাকবে? হ্যাঁ একটু কথা ছিল আপনার সাথে। হ্যাঁ, ক্লাসের বাইরে তাহলে করো। আচ্ছা বলো। স্যার এখন একটু কলে কথা ছিল, 12টায় কল দিই স্যার আপনাকে মেসেঞ্জারে। না, তুমি এখনই কল দাও আমাকে, এটা হলো আমি বাইরে যাব তো। আচ্ছা ঠিক আছে স্যার, আসি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে একটু ক্লাবের ব্যাপারে আর কি স্যার, ডোনেশন আমাদের রেকর্ডিংটা অফ করে ওয়েট